আমাদের আজকে প্যানেলটা হচ্ছে মোস্টলি হাউ ডেটা শেপস দ্য কনজিউমার ইনসাইটস, বিকজ দিন শেষে আমরা যে ডিজিটাল প্রোডাক্টগুলো বানাবো সেটা তো কোনো না কোনো কাস্টমার বা কনজিউমারই ব্যবহার করবে, তাই না? এবং সেগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে টাকা দিবে, সেটা দিয়ে ব্যবসা চলবে। সো আমার সাথে আজকে যারা আছে আমি একটু কুইকলি ইন্ট্রোডিউস করে দিতে যাচ্ছি ভাইয়াদেরকে যেন নিজেরা করে। সো ওভার টু ইউ শামীম ভাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস ইউরসেলফ ভাইয়া। আমি শামীম হুসাইন, আমি স্কিল অ্যাপারের ফাউন্ডার। সাবির ভাই। Hi, I'm Sabbir. I'm the founder and CEO of Where. We're a 360-degree advertising agency, mainly focusing on digital. Thank you. আমি আকসাদুর রহমান, আমি ইউআইইউতে আছি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসাবে, এছাড়াও আমি bdjobs.com-এ ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসাবে আছি। তারপরে আমি এজ প্রজেক্টের যে ডেটা সায়েন্সের উপরে যে ট্রেনিংটা হয় সেটার আমি লিড ট্রেনার। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রসি, সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে জার্মান রিটেল কোম্পানিতে কাজ করছি, পাশাপাশি ইন্টারটেকস অ্যাডটেক মেন্টর হিসেবে কাজ করি এবং একজন স্ট্যাটিস্টিশিয়ান। থ্যাংকস এভরিওয়ান। সো আমরা আজকে অনেকগুলো প্যানেল ডিসকাশন শুনছিলাম, রাইট? একটু যদি রিক্যাপ করি ফার্স্ট একটা থেকে, যেখানে নাহিদ ভাই, বুলবুল ভাইরা বলছিলেন যে আমাদের আসলে প্রত্যেকটা ওয়েবসাইট বা ওয়েব প্যানেলের মধ্যে উই নিড টু নো কোন জায়গায় কাস্টমার বা কনজিউমার বেশি ইন্টারাক্ট করছে। কাস্টমার বা কনজিউমারের যদি বিহেভিয়ারটা আমি না বুঝতে পারি তাহলে তো আমি বুঝতে পারবো না, রাইট, যে কোন কোন জায়গায় আমার ফোকাস করা উচিত। সো আমার ফার্স্টের কোয়েশ্চেনটা কাস্টমার বিহেভিয়ার অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার বোঝার জন্য কোয়েশ্চেনটা শামীম ভাইয়ের জন্য। শামীম ভাই, আমাদের যে মডার্ন মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আমরা ডেভেলপ করি সেখানে ডাটা কীভাবে হেল্প করে? আচ্ছা, ফার্স্ট অফ অল সময় খুবই কম হয়তো, আর আমরা আসলে একটু বিজনেস পিপল, এখানে বিজনেস পিপল খুব কম। আই থিঙ্ক আমাদের এই কথাগুলো একটু বুঝতেও মনে হয় ইয়া হবে, তারপর একটু শুনতে হবে কষ্ট করে, কারণ জীবনের কোনো সঞ্চয় বৃথা যায় না, কোনো না কোনো সময় হয়তো লাগতে পারে। আর আজকে আপনি ডেভেলপার, কালকে হয়তো আপনি কোনো একটা কোম্পানির সিইও হবেন। যাই হোক, আসলে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, বিজনেস স্ট্র্যাটেজি বলেন, আমরা আসলে বিজনেস গ্রোথের জন্য করি। তা আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন একটা ই কমার্স বিজনেসের অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বা জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে যে $50 to $100। তো এখন ধরেন যে আপনার যদি ডেটা না থাকে এবং এইটা $50 to $100 মধ্যে যদি না থাকে তাহলে আসলে আপনার বিজনেসটা সাস্টেইনই করবেন। তো আপনি আসলে জানেনই না যে আপনার আসলে এই এওভিটা কত আর কি। তো যখন আপনার কাছে এই ডেটাটা থাকবে যে এই বেঞ্চমার্কের আপনি নিচে আছেন না উপরে আছেন বা মাঝামাঝি আছেন, কোথায় আছেন, যখন এই ডেটাটা আপনার থাকবে, যখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন, তখন এই ডেটা থেকে আপনি এই এওভিটা বাড়ানোর জন্য আপনি কিন্তু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি করি। ধরেন আমরা ক্রস সেলিং করি, আপসেলিং করি, আরও অনেকগুলো মেথড আছে, সেগুলো আমরা করি আর কি। সো ইন দ্যাট আরও হতে পারে, যেমন ধরেন যে একটা বিজনেসে যদি 20 to 40% রিপিটেড কাস্টমার না থাকে তাহলে সেই বিজনেস আসলে সাস্টেইন করে না। আপনি হয়তো আপনার পকেটের টাকা খরচ করে 3 বছর পর্যন্ত রান করবেন, তারপরে দিন শেষে আসলে আপনাকে কিন্তু এটা চলে যেতে হবে আর কি। তো এই যে রিপিটেড কাস্টমারের যে, এটা কিন্তু জেনারেল আর কি, এক একটা বিজনেসের ইসের জন্য আলাদা আলাদা আছে আর কি। মানে ধরেন ই কমার্সের মধ্যে তো অনেক ধরনের বিজনেস, ফুড অ্যান্ড বেভারেজ আছে, এরপরে ধরেন আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে, এক একজনের জন্য এক এক রকম। ইন জেনারেল এটা হচ্ছে 20 to 40%। এখন যদি আমি এই ডেটাটা জানি যে আমার বিজনেসে আসলে আমার রিপিটেড কাস্টমার কতজন, যে মানে একটা মানুষকে একবারই কিনতেছে নাকি বারবার কিনতেছে, তো এইটা যদি আমার 20 to 40-র মধ্যে না থাকে তাহলে তো আমার ওই বিজনেস সাস্টেন করবে না। তাহলে এখন কি করব? এই ডেটা থেকে আমরা কিন্তু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। যেমন ধরেন আমরা যখন এসে যাই, আগোরা বা স্বপ্নে যাই, তখন দেখেন ওরা কিন্তু আমাদের বলে যে ভাই আপনার কি মেম্বারশিপ আছে, মেম্বারশিপ করে। এরপরে যখন আপনি কেনাকাটা করেন তখন হচ্ছে যে সেখানে একটা করে পয়েন্ট অ্যাড হয়, পরবর্তীটা করে। এটা কেন করে আসলে? এটা করে যাতে হচ্ছে ওই পয়েন্টটা যখন হয় তখন তো মানে 100 টাকায় 1 পয়েন্ট এরকম করতে, যখন আপনি খরচ করতে করতে এক সময় একটা জমা হবে, দেন আপনি ওইটা দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারেন। এটা কেন করে আসলে? এটা করে এই জন্য যে ভাই তুমি আমার আগোরাতে বা স্বপ্নে আসো, বারবার কেনো, দ্যাটস ইট। এরকম আসলে অনেক কথাই আসলে বলা যায় আর কি। আপাতত পরের সময় দিলে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট বলছিলেন, রিপিটেড কাস্টমার। দেখেন, ওয়ান টাইম কাস্টমার আসলো, ব্যবহার করলো প্রোডাক্ট, সেকেন্ড টাইম যদি ব্যবহার না করে
তখন কিন্তু ওই নতুন কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য আমরা এটাকে বলি সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেড়ে যায়। সো ভাইয়া, সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য এগেইন, এই যে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট সেটা তো আসলে বেড়ে যাচ্ছে যদি আমি আনহ্যাপি কাস্টমার পাই, রাইট? কারণ কেউ আনহ্যাপি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ব্যাক করছে না। সো কাস্টমার কমপ্লেনগুলোকে হ্যান্ডেল করার জন্য বা আমি রিপিটেড কাস্টমার বাড়ানোর জন্য বা কাস্টমারকে বেটার সার্ভ করার জন্য আমি কি কি মেট্রিক ইউজ করতে পারি ভাইয়া? আচ্ছা, এখন ধরেন যে মানে কাস্টমারদের আসলে সার্ভিস দেওয়ার জন্য অনেক পয়েন্ট থাকে, অপারেশনাল কিছু ব্যাপার স্যাপার থাকে। যেমন ধরেন আপনার একটা প্রোডাক্ট খারাপ হয়েছে, তাই না? সো এই প্রোডাক্টটা আপনি কি হবে, রিফান্ড দিতে হবে অথবা সেটাকে মানে এক্সচেঞ্জ করে দিতে হবে, এটা একটা পয়েন্ট থাকতে পারে। আরেকটা পয়েন্ট থাকতে পারে এরকম, যেমন ধরেন যে যেমন আমরা এই ডেটা থেকে এটাও নিতে পারি, যেমন যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি হয়, 40% শপার তারা লিভ করে। দেখেন, আপনি চিন্তা করেন, মানে আপনি 100 জন মানুষকে আপনার ওয়েবসাইটে আনতেছেন বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, সেখানে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইটে লোডিং টাইম মানে বেশি, যে কারণে ওই 40 জন মানুষ যে ব্যাক করতেছে, এর যদি $1 করেও আনতে খরচ হয়, $40 কিন্তু ওখানেই লস, তাই না? আরেকটা জিনিস হলো, আপনার প্রশ্নটা আরেকবার একটু রিপিট করেন, লাস্ট পয়েন্ট। কাস্টমার কমপ্লেনগুলোকে আমরা কিভাবে কমাতে পারি বা বেটার সার্ভ করতে পারি? হ্যাঁ, এটাও কিন্তু যে এখন যে সারাদিন আসলে কথা হয়েছে এআই নিয়ে, তো আমরা এখানে খুব সুন্দর করে মানে এআইটাকে ইন্টিগ্রেট করে লাইভ সেটের মাধ্যমে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। দ্যাটস ইট। থ্যাংক ইউ শামীম ভাই। সো আমরা আজকে অনেকগুলো যে সেশন করছিলাম প্যানেল ডিসকাশনে, ইফ এনি ওয়ান অফ ইউ রিমেম্বার্স, মঞ্জু স্যার একটা পয়েন্ট ছিল, রাইট? যে আগে যদি আমি বুঝি কাস্টমারের পকেটে কত টাকা আছে, সে ওয়াইজ আমাদেরকে অ্যাপ্রোচ করা। আমি জানি আমার $1000 খরচ হবে এটা বানাতে, আমি 10% বাড়ায় $1100 না সেল করি। ওই যে ডাক্তার মেথডটা, রাইট? প্রশ্ন করে জিজ্ঞেস করে বুঝা নেওয়া ট্রাই করা, কাস্টমারকে আসলে $1500 খরচ করতে চায় নাকি $15,000 খরচ করতে চাই। সো এই যে আমরা যে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করব, সেটা কিসের উপর বেস করবে? পার্সোনালাইজেশন, রাইট? আমি যদি আগে থেকে বুঝা ট্রাই করে বুঝতে পারি যে আমার কাস্টমার কতটুকু পার্সোনালাইজড কন্টেন্ট চাচ্ছে, আমার কাস্টমার কী কী টাইপের সার্ভিস চাচ্ছে, সেটা কিন্তু আমাদের লাইফটাকে ইজি করে দেয়, রাইট? টু গেইন মোর কাস্টমার। সো সাব্বির ইসলাম ভাইয়া, আপনার পার্টটা ছিল, আবার মোটামুটি জানতে চাচ্ছিলাম যে পার্সোনালাইজেশনের জন্য আপনি তো অ্যাড টেক, অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করেন ওয়্যারের মধ্যে। সো আপনারা কী কী টাইপের স্ট্র্যাটেজি ফলো করেন সেখানে? আচ্ছা, তো কাস্টমার চেনা নিয়ে কথা আসলো যেহেতু, আমি আমার বিজনেস শুরু করার পরে ওয়ান অফ মাই আর্লিয়েস্ট এক্সপিরিয়েন্সই শেয়ার করি। সো একটা স্লোগান হয়তো অনেকে শুনছেন, পাইপের বস না কিনলে লস। সো এই স্লোগানটা যদি শুনে থাকেন, এটার স্লোগানটা আসছিল হচ্ছে সঠিক কনজিউমারকে চিনতে পারা থেকে। সো বেসিক্যালি ব্যাপারটা হয় যে প্রাণ আরএফএল-এর এটা একটা ব্র্যান্ড, বাট ওরা যখন প্রিভিয়াসলি ওরা কমিউনিকেশনটা ডিজাইন করছিল, যখন ব্র্যান্ডটা ওরা রিলিজ করে, তখন ওরা বাড়িওয়ালাদেরকে টার্গেট করে ব্র্যান্ডটাকে রিলিজ করছিল, যে আচ্ছা ঠিক আছে ওদের কমিউনিকেশন এন্ড এভরিথিং হবে বাড়িওয়ালাদেরকে টার্গেট করে। তারপরে আমরা যখন 1-2 বছর ওরা কাজ করলো, তারপর দেখলো যে ওদের মোটামুটি সেলস আসতেছে না, ওরা আমাদেরকে ডাকলো, আমরা মার্কেট সার্ভে করলাম সবার আগে। এখন দ্যাট ইজ ব্যাক ইন 2016। ডিজিটাল প্ল্যাটফর্মস তখনও অতটাও ওভাবে ওয়াইডলি স্প্রেড হয় নাই। মার্কেট সার্ভে তখন আমরা বেশ ফিজিক্যালি ফিল্ডে গিয়ে করি। সো আমরা কিছু পাইপের দোকানদারের সাথে কথা বলে বললাম যে আপনার এখানে বাড়িওয়ালারা আসে না? ওরা যে বাড়িওয়ালারা কেন আসবে? তো পরে আমাকে জিজ্ঞেস করে যে বাড়িওয়ালারা কেন আসবে, আমার এখানে তো বাড়িওয়ালারা কখনো আসে না, আসে মিস্ত্রিরা। তো তখন আমরা জিনিসটা রিয়েলাইজ করলাম যে আচ্ছা, আমরা তো কখনো বাড়িতে যখন পাইপ নষ্ট হয় কেউ কি নিজে গিয়ে পাইপ আনি না, আনি কারে? মিস্ত্রিরে। সো আমার কমিউনিকেশন তো করতে হবে মিস্ত্রিকে। মিস্ত্রি যদি আমার কমিউনিকেশন খায়, তার মানে হচ্ছে আমার প্রোডাক্টও বেচবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। তারপরে এন্টায়ার কমিউনিকেশন ঘুরায় আমরা চলে গেছি পুরো মিস্ত্রি বেসড। এর জন্য আমাদের ট্যাগলাইন হয়ে গেছে পাইপের বস না কিনে লস। দ্যাট ইজ সামথিং দ্যাট উই ডু অ্যাট ওয়্যার। মানে আমাদের অ্যাড এজেন্সি হওয়াতে সুবিধাটা হচ্ছে উই ওয়ার্ক উইথ আ লট অফ ইন্ডাস্ট্রিজ, উই গেট টু সি আ লট অফ টাইপ অফ কনজিউমার্স। আমাদের কাছে যেটা মনে হয় সবার আগে, যেটা ভাইয়া বলতেছিল যে কাস্টমার চেনার ব্যাপারটা, যে আপনি ডিজিটালিও ধরেন যদি কাস্টমারকে টার্গেট করেন, আপনি ডলার খরচ করে কাস্টমারকে টার্গেট করতেছেন অথবা কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে টার্গেট করতেছেন, সবার আগে যদি আপনি আপনার কাস্টমারকে না চিনেন যে সে আসলে শহরে থাকে নাকি গ্রামে থাকে, তার পেইন পয়েন্টটা কি আসলে প্রাইসে নাকি আসলে কোয়ালিটিতে, তাহলে তো আপনি বুঝবেন না যে আপনি কি কমিউনিকেশনটা বানাবেন। তারপরে না আসলে আসবে টার্গেটিং, যে সে আসলে গুলশানে থাকে নাকি ধানমন্ডিতে থাকে নাকি সে হচ্ছে কি আপনার যাত্রাবাড়িতে থাকে।
এবং তারপরে আসবে বাকি জিনিসপাতি। সো সবার আগে এই ডেটাটা এবং কনজিউমারকে চেনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। অলসো ভাইয়া আপনারা যেহেতু অ্যাডভার্টাইজিং এ কাজ করছেন, অ্যান্ড অলসো ওয়ান গুড থিং অ্যাবাউট ভাইয়া ইজ ভাইয়া কিন্তু ইজ ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বাট নাও হি ইজ বিইং ম্যানেজিং ডিরেক্টর ফর কনজিউমার গুডস। সো ভাইয়া হাউ ওয়াজ দ্যাট ট্রানজিশন, অ্যান্ড আপনি ইমার্জিং ট্রেন্ডগুলোকে বা কীভাবে ধরতে পারেন? আচ্ছা, সো টু কোয়েশ্চেন্স আই গেস হিয়ার। সো একটা হচ্ছে ট্রানজিশন ফ্রম ইঞ্জিনিয়ার টু বিজনেস। সো আমার আসলে ট্রানজিশনের চেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা এখানে অনেকেই ইয়াং আছেন, অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনারা অনেকেই যেটা হবে যে প্রবাবলি আপনারা যেটা নিয়ে পড়তেছেন আপনারা হয়তোবা সেটা নিয়ে কাজ করতে চান না, হয়তোবা সেটা নিয়ে প্যাশনেট না, অ্যান্ড দ্যাটস নট আ প্রবলেম টু বি অনেস্ট। আমার স্পেশালাইজেশন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, অ্যান্ড আই স্টার্টেড ডুইং অ্যাডভার্টাইজিং বিকজ আমার প্যাশন ছিল ওই জায়গায়। অ্যান্ড আমি দেখতাম যে আমার লেখালেখি করতে ভালো লাগে, আমার ক্রিয়েটিভ জিনিসপাতি দেখতে ভালো লাগে, আমার আর্ট গ্যালারিতে ঘুরে বেড়াতে ভালো লাগে। তার মানে আমি অ্যাকচুয়ালি ওই জিনিসপাতিগুলোর প্রতি ইন্টারেস্টেড। বাট ওই যে থাকে না যে আপনার প্রেশারে পড়ে হয়ে গেছে ইঞ্জিনিয়ার, বাট সারা জীবন তো আর আসলে ওইটা ক্যারি অন করার কিছু নাই। যখন একটা সুযোগ হয়েছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কিছু একটা করি, ফার্স্টে নিজে গিয়েই ফেসবুকে ডিজিটাল মার্কেটিং, যেহেতু সবার কাছে এই গুগল স্কিল শপের অ্যাক্সেস থাকবে, ফেসবুকে ব্লু প্রিন্টের অ্যাক্সেস থাকবে, দিজ আর ফ্রি কোর্সেস, ইউ ক্যান জাস্ট ডু দোজ ফ্রি কোর্সেস, সার্টিফিকেশন কয়েকটা নেন, তারপর আই ওয়ার্কড ইন অ্যান এজেন্সি, লার্ন ফ্রম দেয়ার, অ্যান্ড দেন আই স্টার্টেড doing my own agency and everything. So I guess there's a path that everyone can follow. আর এছাড়া যেটা ভাইয়া বলতেছিল যে ইমার্জিং ট্রেন্ডস আমরা অ্যাডভার্টাইজিংয়ে আসলে কিভাবে ডিটেক্ট করি, ওয়েল টু বি অনেস্ট এটা আসলে শুধু অ্যাডভার্টাইজিংয়েই না, অ্যাডভার্টাইজিংয়ে তো চোখ কান খোলা রাখতেই হয়, আপনার দেখতে হয় যে আসলে বিকজ ইমার্জিং ট্রেন্ডস অ্যাডভার্টাইজিংয়ে আপনার এই পর্যন্ত আসে যে যেমন গত বছরে পুরা ডলার প্রাইস ক্রাইসিসের জন্য এবং ইনফ্লেশনের কারণে মানুষজন কি করলো, ব্যয় সংকোচন করলো। তো যখন ব্যয় সংকোচন করবে অ্যাডভার্টাইজিং এজেন্সির, এটারও বুঝতে হবে যে আপনার তখন লোয়ার প্রাইস আইটেমগুলোকে বেশি প্রমোট করতে হবে, অফার বেশি দিতে হবে। আবার অন দি আদার হ্যান্ড আমরা যখন ডিজিটাল নিয়ে কাজ করি, যখন রিল প্রথমে বের হলো তখন আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম 2 মাসের ভিতরে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিতরে 85% রিলস বানানো শুরু করছে। তখন আমরা ব্র্যান্ডসদেরকেও পিচ করছি যে আপনারাও রিলস বানান, বিকজ দিস ইজ দ্য ফিউচার। মানুষজনের অ্যাটেনশন স্প্যান কম, সো 15-20 সেকেন্ডের বেশি তারা আসলে কোনো কন্টেন্ট দেখতে চায় না। সো রিলস ইজ আ প্ল্যাটফর্ম যেটা থ্রু দিয়ে আমরা তারপর অনেক কন্টেন্ট বানিয়েছি অনেক ব্র্যান্ডের জন্য, অ্যান্ড উই গট আ লট অফ ট্র্যাকশন আউট অফ ইট। সো আই গেস ব্যাপারটা হচ্ছে যে ইমার্জিং ট্রেন্ডস নোটিস করা, অ্যান্ড নোটিস করে তারপরে অ্যাকশন নেওয়া যে আচ্ছা এটার এগেনস্টে আসলে আমি কি করতে পারি। ইমার্জিং ট্রেন্ডস নোটিস করার জন্য সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি ভেরি গুড প্ল্যাটফর্ম টু অ্যাকচুয়ালি নো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য মার্কেট, to what is actually happening in the platforms as well, যে ফেসবুক কি করতেছে, ইনস্টাগ্রাম কি করতেছে, কি কি নতুন ফিচার আসলো, সেটা আমরা বিজনেস ওয়াইজে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, অল অফ দোজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সরি। আচ্ছা, আমরা আসলে কনজিউমার ইনসাইট নিয়ে অনেকটুকু জানলাম, কিভাবে কনজিউমার ইনসাইটকে ক্যাপচার করা উচিত, কিভাবে নিজের ব্যবসার জন্য ইউজ করা উচিত সেটা জানতেছিলাম। আকসাদুল ভাই, আপনার কাছে প্রশ্নটা থাকবে, এই যে ডিফারেন্ট ধরেন সোর্সগুলো আছে তাই না, যেমন মাত্র হচ্ছে কি ভাইয়া বলছিলেন, সাবির ভাইয়া বলছিলেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, দেন অলসো টিকটক, আমরা দেখতে পাচ্ছি ইউটিউব আছে, যেখান থেকে আমরা কনজিউমারের বিহেভিয়ার বুঝতে পারছি। আর কি কি টাইপের হচ্ছে কি ডেটা সোর্স আমরা ইউজ করতে পারি ফর আন্ডারস্ট্যান্ডিং আমাদের কনজিউমারের বিহেভিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কনজিউমারের বিহেভিয়ার বোঝাটা আমাদের, আমি মনে করি যে যদি বলা হয় যে কোন ধরনের ডেটা তো সব থেকে মূল্যবান, এখন নতুন এরিয়াতে বলা হচ্ছে ডেটাই হচ্ছে ওয়েল। তো কোন ধরনের ডেটার দাম সব থেকে বেশি, আমি বলবো যে এই কাস্টমারের ডেটা। কারণ আপনার ব্যবসা মানে কি, ব্যবসা মানে তো কাস্টমার না থাকলে কোনো ব্যবসা হবে না। তো এই ভাই যেটা বলছিলেন যে কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমারের রুচি, এগুলি আমরা বোঝার জন্য তো ডেটা লাগবে। ডেটা কোথায় পাবো? ডেটা আমাদের হাতের কাছেই আছে। আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন সিআরএম ইউজ করছে, সেটা সফটওয়্যারে হোক বা সেটা এক্সেলে হোক বা ম্যানুয়ালি হোক। তো এই সিআরএম কিন্তু একটা কাস্টমারের ডেটা, যেখান থেকে আমরা কাস্টমারের বিহেভিয়ার বুঝতে পারি। আমরা এই যে সোশ্যাল মিডিয়া তো কথা হয়ে গেল, সেখান থেকে আমরা অনেক কাস্টমারের বিহেভিয়ার বুঝতে পারি। আমরা এছাড়াও ধরেন বিভিন্ন রকমের ওয়েবসাইট, ওয়েব অ্যানালিটিক্স থেকে বুঝতে পারি। তারপরে আমাদের যে কল সেন্টারগুলি আছে, যেখানে ডে টু ডে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তো এই সাপোর্ট
টিমের যে ডেটাটা থাকে কি ধরনের সাপোর্ট দিচ্ছে, কাস্টমার কি প্রশ্ন করছে, কি অ্যান্সার দিচ্ছে, এই ডেটাগুলো সংগ্রহ করে সেখান থেকে আমরা বুঝতে পারি। তারপরে আমাদের অনেক সার্ভে আছে বাংলাদেশে, সার্ভে টিম আছে, বিভিন্ন বিষয় নিয়ে সার্ভে করা হয়। একটু আগে যেমন রেয়ার ভাই সার্ভে করেছে আমাদের জব মার্কেট নিয়ে, তো এই সার্ভে ডেটাগুলি থেকেও কিন্তু আমরা কাস্টমারের রুচি বা কাস্টমারের বিহেভিয়ারগুলো বুঝতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়া ডাটাগুলো তো আসলে পেলাম, পাওয়ার পরে আমরা কি কি টাইপের টুলস ব্যবহার করতে পারি বা হচ্ছে কি প্র্যাকটিসগুলো কি কি আছে ভাইয়া? সিন্স ইউ হ্যাভ বিন আ ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এইটা হ্যাঁ, এটা ওয়ান্টেড টু নো ইওর ভিউজ আর কি। থ্যাংক ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই ভাস্ট প্রশ্ন, কারণ এই যে ডেটা অ্যানালাইসিস কিন্তু একটা কোনো কাজ না, টু বি অনেস্ট এটা অনেকগুলি কাজের সমষ্টি। হ্যাঁ, বিভিন্ন ফেজ থাকে, বিভিন্ন ফেজে বিভিন্ন রকমের টুলস ব্যবহার হয়। সো আমরা যদি খুব ছোট করেও বলি, এখানে অনেক টুলস আছে, খুব ছোট করেও বলি যে পপুলার টুলস একদম ডেটা কালেকশন থেকে যদি শুরু করি, তাহলে এটাকে ঠিক টুলস বলবো না, ডেটাবেস সফটওয়্যার বলবো। আপনারা জানেন যে এসকিউএল, মাইএসকিউএল, তা ওরাকল, এগুলি তো ইভেন এক্সেল ডেটা কালেকশনের জন্য সব থেকে ভালো সফটওয়্যার। তারপরে কি হয়, ডেটা কালেকটিভ ডেটাকে আমাদের কিন্তু সরাসরি আমরা ডেটা অ্যানালাইসিস পর্যায়ে বা ভিজুয়ালাইজেশনে নিতে পারি না, সেখান থেকে আমাদের যেটা করতে হয় ট্রান্সফর্ম করতে হয়। তো ট্রান্সফর্মের জন্য আবার আরেক সর্ট অফ টুলস আছে, যেমন ধরেন আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের ইটিএলস টুলস আছে। আমরা যদি বিগ ডেটা হয় সেক্ষেত্রে হাডুপে যেতে পারি, স্পার্কে যেতে পারি। আমাদের যদি মোটামুটি ছোট ডেটা হয়, এক্সেল ইজ এ ফ্যান্টাস্টিক ডেটা ট্রান্সফর্ম টুল। পাওয়ার বিআই এর মধ্যেও আছে, এসকিউএল দিয়েও করা যায়। ডেটা ট্রান্সফর্ম করার পরের ফেজে কি আসে, যে ডেটা অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজেশন। আমি অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশন একসাথেই বলি, কারণ হচ্ছে যে ওই একটা আর একটা না হলে হয় না। এটার জন্য কোন টুলস আছে? তা আমি মনে করি যে পাওয়ার বিআই দ্য বেস্ট টুলস। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য সব থেকে ব্যবহৃত টুলস হলো পাওয়ার বিআই। এছাড়াও আছে ট্যাবলো আছে, তারপরে এরকম থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে। এটা হলো অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে টুলসের কথা বলছি। তবে অ্যানালাইসিসের তো আবার প্রকার ভেদ আছে। যেমন ধরেন আমরা যদি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের কথা বলি, তাহলে ডেফিনেটলি পাওয়ার বিআই, ট্যাবলো এইগুলি হলো বেস্ট। কিন্তু যদি আমি প্রেডিক্টিভ অ্যানালাইসিসের দিকে যাই, তাহলে কিন্তু আমাকে আবার এমএল ইউজ করতে হবে, মেশিন লার্নিং টুলস। মেশিন লার্নিং টুলসের জন্য এখন সব থেকে বিখ্যাত হচ্ছে পাইথন। পাইথনের যে লাইব্রেরিগুলো আছে, একসময় আর খুব পপুলার ছিল, এখনো পপুলার আছে, নাই বলবো না, তবে পাইথনের লাইব্রেরি আরের থেকে অনেক বেশি হয়ে গেছে। সো পাইথনের লাইব্রেরির যদি দু একটা নাম বলি, যেমন ধরেন আপনার টেনসর ফ্লো, পাইটর্স, এটা ডিপ লার্নিং এর জন্য, মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্ন, আর ডেটা ট্রান্সফর্মের জন্য পান্ডাস, নামপাই, এগুলির কিন্তু বিকল্প নাই। তো এইভাবে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম টুলস ব্যবহার হয়। আমি বাড়তি একটা কথা বলতে চাই, আমি এখানে যে এই ডেটা সায়েন্সের জগতে এসে দেখলাম যে এটা একটা আসলে নলেজের সমুদ্র। আমার কাছে যেটা মনে হয় যে আপনি একই সাথে কম্পিউটার সায়েন্স, একই সাথে পরিসংখ্যান, একই সাথে ম্যাথমেটিক্স, আবার একই সাথে আপনার মনে করেন যে যেগুলি আপনার কমিউনিকেশন স্কিলস, সব একসাথে মিলেমিশে একাকার। সো যারা এরকম নলেজের সমুদ্রে ডুব দিতে চান, আমি মনে করি ডেটা সায়েন্স তাদের শিখতে হবে, ডেটার দিকে আসতে হবে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ আকসাদুর ভাই। সো আমরা ডেটা বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি, ডেটার বেসিসে ডিসিশন নিচ্ছি, বাট ট্রাস্ট মি গাইস, ডেটা যখন আসে আমাদের ডেটা অ্যানালিস্টের কাছে এত সুন্দর থাকে না। হ্যাড ইট বিন লুকিং লাইক একটা ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো সুন্দর টাইপের, এখন তো ফেয়ার অ্যান্ড লাভলি না, গ্লো অ্যান্ড লাভলি মাখানো সুন্দর একটা হচ্ছে কি ডেটা, যেখানে আসলে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাচ্ছে, নট লাইক দ্যাট। সো র ডাটা থেকে আসলে ইনসাইটস বের করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। এবং পাওয়ার বিআই থেকে শুরু করে অন্য যতগুলো টুল আছে, ট্যাবলু বলেন বা হচ্ছে গিয়ে পাইথন, সবগুলোতে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডেটা ইঞ্জিনিয়ারিং করতে হয়। আচ্ছা, ডেটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে মনে পড়লো, আমাদের সাথে রসি ভাই যেহেতু আছেন, ভাইয়া তো হচ্ছে বাংলাদেশে বসে আসলে জার্মানির একটা কোম্পানির সাথে কাজ করছেন। সো ভাইয়া, র ডাটাগুলোকে ইনসাইটসে কনভার্ট করতে প্রফেশনালি আপনারা কেমন টাইপের চ্যালেঞ্জ ফেস করেন? ওকে, এখানে আমি একটা রেফারেন্স দিয়ে বলি। বুলবুল ভাই যেমন বলছিলেন ওনাদের সাইটে স্মার্ট ফাইন্যান্সিয়ালে ঘন্টায় 2 মিলিয়নের মতো হিট পড়ে।
সো এই ডেটা আমরাও যেমন ডাটা কালেক্ট করছি আমাদের ওয়েবসাইট থেকে ক্লিক স্ট্রিমের মাধ্যমে ডাটা কালেক্ট করি, বা শামীম ভাই এখানে যে বিষয়টা অনেক সময় পড়ান বা যে বিষয়ে কাজ করেন, ওয়েব অ্যানালিটিক্স ডাটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই ডাটাগুলো কালেক্ট করা হয়। সো এই ডাটা, তো যে ডাটাগুলো থাকে অনেক সময় নেস্টেড অবস্থায় থাকে, মানে প্রত্যেকটা সেশনের ডাটা, প্রত্যেকটা আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন কি কি আপনি ব্রাউজ করছেন, ক্লিক করছেন, প্রত্যেকটা বিষয় রেকর্ড হয়। ডাউনটিং টাস্ক, এই কাজ করার জন্য আপনি লোকাল মেশিনে তো এটা প্রসেস করা পসিবলই না। তো আমরা যেটা করি, যেমন এবং যেটা গুরুত্ব দিতে হবে এখন যারা শিখবে, ক্লাউড বেসড কম্পিউটিং। যেমন পাইথনই হয়তো বা এই কাজটা আপনি লোকালিও করতে পারেন ডাটা যদি কম, কিন্তু আমাদের যখন আননেস্টিং করতে হচ্ছে বা এই ডাটাগুলোকে আমাদের স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসতে হচ্ছে এবং আমরা ক্লিন একটা টেবিলে রাখি, তখন তার আগে আমাদের কিছু পাইপলাইনে আমাদের ডাটা ট্রান্সফরমেশনটা যেটা করি ভার্টেক্স এআই করি। ভার্টেক্স এআই নাথিং বাট পাইথন, বাট রানিং অন ক্লাউড। সো ইট স্কেলেবল, এবং সেই জায়গায় অনেক প্ল্যানিং করতে হয়। প্ল্যানিংটা অনেক সময় ইম্পর্টেন্ট। র ডেটা নিয়ে আপনি এত কাজ করতে পারবেন না। আপনার যে স্টেক হোল্ডার তার হয়তো বা কিছু কেপিআই দরকার, প্রতিদিন কার্টে কী পরিমাণ প্রোডাক্ট অ্যাড হলো, কী পরিমাণ মানুষ ভিজিট করলো, সেখান থেকে কী পরিমাণ কনভার্সন হলো। এই কাজগুলো কিন্তু আপনি প্রি এগ্রিগেশনের ব্যাপার আছে, ডেইলি বেসিসে, ইভেন্ট বেসিসে বিভিন্নভাবে করা যায়। ওই স্মার্ট ওয়েতে থিঙ্ক করে যে আমার স্টেক হোল্ডারদের ডিমান্ড অনুযায়ী তারপরে একটা ডাটা ওয়্যার হাউস, যেটা বলে ডাটা ওয়্যার হাউসে রাখা হয়। আর যেই ডাটা ওয়্যার হাউসে এরকম আমরা স্ট্রাকচারাল ডাটা মানে এক্সেলে যেভাবে দেখি র এবং কলাম অনুযায়ী ডাটা দেখে অভ্যস্ত, এইভাবে পসিবল না। কিন্তু মেশিন লার্নিং বা এগুলোর জন্য দরকার আনস্ট্রাকচার্ড বা অনেক সময় সেমি স্ট্রাকচার ডাটা দরকার, ভিডিও, টেক্সট। ওই ডাটাগুলো আমরা ডাটা লেক বলে বা লেক হাউস বলে এই ধরনের ক্লাউড আর্কিটেকচারে আমরা রেখে থাকি। ওইটার কস্ট কম, কিন্তু আমরা এই জন্য মাইক্রোসফটের যেমন ফেব্রিক, ওরা হিউজ ইনভেস্টমেন্ট করতেছে। এবং একজন ভাই মাঝে বলছিলেন যে সার্টিফিকেশনের ইম্পর্টেন্স। তো সার্টিফিকেশন কিন্তু জাস্ট শোকেস করার জন্য না, আপনি কতটুকু ভালো বা আপনার ক্রেডিবিলিটি দেখানোর জন্য, এটা একটা ব্যাপার। কিন্তু থ্রু দিস প্রসেস আমি নিজে মাইক্রোসফট সার্টিফাইড ডাটা অ্যানালিস্ট, যেটা পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট, এবং ফেব্রিক রিসেন্টলি কমপ্লিট করলাম। সো ওই প্রসেসের ভিতর দিয়ে আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলো শেখা হয়, কী ধরনের ক্লাউড আর্কিটেকচারগুলো বা বিভিন্ন সলিউশন প্রোভাইডাররা কী অফার করছে, সেই জিনিসগুলোও বোঝা যায়। যেমন বিলিয়নস অফ রেকর্ড বা এগুলা, কিন্তু আবার স্ট্রিমিং ডাটা আছে। এখন আইওটি ডিভাইস হচ্ছে, আমার রিয়েল লাইফে একটা প্রজেক্টে কাজ করা হয়েছিল ইংল্যান্ডের একটা হেলথ কেয়ার প্রজেক্টের। তারা আইওটি ডিভাইস সেট আপ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এল্ডারলি পার্সন যেখানে থাকে সেখান থেকে স্ট্রিমিং ডাটা আসছে। তো সেই ডাটা প্রসেসিংটা কীভাবে করবো, তখন এই স্ট্রিমিং ডাটাগুলো করার জন্য কেকিউএল বা কুস্তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ টাইপের আছে, যেগুলো খুবই রিড অনলি একটা ল্যাঙ্গুয়েজ, খুবই ফাস্ট কাজ করে। তো আপনি যদি এসকিউএল জানেন, এগুলো শেখাও খুব কঠিন না। তো যারা নতুন ডাটা ইন্ডাস্ট্রিতে আসছে, আর এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা হয়তো বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের কাছ থেকে শুনতে চায়, সেই পার্সপেক্টিভে আমি বলছি। সো আপনি আগে প্রবলেমগুলো দেখেন এবং প্রবলেমগুলোকে মানে চ্যালেঞ্জড হন, কিন্তু অপরচুনিটি হিসেবে দেখেন। অনেকে এখন অনেক রাত হয়েছে, এই জন্য হয়তো বা অনেক মানুষ চলে গিয়েছে, কিন্তু আরেকটা ব্যাপার আছে, অডিয়েন্সদের মধ্যে দুইটা আলাদা সেগমেন্ট ছিল, একটা হলো ওয়েব এনথুজিয়াস্ট আর একটা হলো ডেটা এনথুজিয়াস্ট। কিন্তু আলাদাভাবে চিন্তা করার দরকার নাই। যখন ডিজিটালাইজেশন হবে, অ্যাপ ডেভেলপমেন্ট কেউ করবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে, যারা ডেটা এনথুজিয়াস্ট তারা সেটার উপর কাজ করতে পারবে। আবার যখন ডিজিটাল প্রোডাক্ট আপনি এটার ভিতরে কোনো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন, অনলাইন এক্সপেরিমেন্ট, তখন আপনাকে এবি টেস্টিং ডাটা এনথুজিয়াস্টদের করতে হচ্ছে, ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্টদের। সেটার জন্য আপনাকে কিন্তু কম্বাইনলি করতে হবে, দুজন কথা বলে করতে হবে। সো থ্যাংক ইউ রসি ভাই। আই থিঙ্ক দ্য কি টেকওয়ে ইজ স্টার্ট সামওয়্যার। আমরা অনেক সময় দ্য ফিয়ার অফ হচ্ছে গিয়ে দ্য লার্নিং কার্ভ, যে অনেক কঠিন লাগবে, শিখতে সময় লাগবে, কিভাবে করব বুঝতেছি না, তার তুলনায় আই উড স্ট্রংলি সাজেস্ট স্টার্ট সামওয়্যার। অনলাইনে অনেকগুলো আসলে ডাটা সোর্স পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে নিজের থেকে কিছু বানানো শুরু করেন। আর যেটা আমরা মোটামুটি সবাই অ্যাগ্রি করবো এখানের মধ্যে, ইটস নট অ্যাবাউট দ্য প্রসেস বাট হাউ ইউ আর ডেলিভারিং দ্য রেজাল্ট। সো আপনি যদি পাইথন জানেন, পাইথন দিয়ে হচ্ছে কি একটা অনেক সুন্দর করে পাই চার্ট বানাবেন, দ্যাটস অলসো অল রাইট। আপনি যদি C++ দিয়ে কখনো যদি পাই চার্ট বানাতে পারেন, আমি বানাইতে পারি না ভাইয়া, সো দ্যাটস অলসো অল রাইট। ইনফ্যাক্ট আপনার যখন আসলে বিজনেস থেকে আপনার রিকোয়ারমেন্ট আসবে যে আমার হচ্ছে গিয়ে এই ডাটাগুলোকে কাস্টমার সেগমেন্টেশন করে বলে দাও, RFM অ্যানালাইসিস করো, তখন কিন্তু আসলে বসরা দেখতে যাবে না কত সুন্দর করে আপনি হচ্ছে গিয়ে কী কী কালার প্যালেট ইউজ করে পাই চার্ট বানাচ্ছেন, তারা খালি রেজাল্ট দেখতে যাবে। সো রেদার দেন
থিঙ্কিং ওয়েব একটা স্ট্রিম, ডেটা একটা স্ট্রিম, হ্যাভ ইট কম্বাইন্ড। অ্যান্ড যেহেতু আপনারা এখন আন্ডার গ্র্যাডে আছেন মোস্ট অফ ইউ, বা কেউ হয়তো মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট করেছেন, হয়তো মিনিস্ট্রিতে 1 বা 2 বছর, আই এম অ্যাজিউমিং। সো স্টার্ট সামওয়্যার অ্যান্ড হচ্ছে ট্রাই করেন ভাইয়া, ট্রাই করলে কিন্তু ফেল করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে এখন এই মুহূর্তে কিউএনএ সেশনে চলে যাচ্ছি। আই থিঙ্ক অন দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি জাস্ট একটা কোয়েশ্চেন নিব। সো ফ্রম দ্য অ্যাটেন্ডিজ অফ দ্য সেশন, এনিওয়ান হ্যাভিং এনি কোয়েশ্চেন, ইউ ক্যান রাইজ ইউর হ্যান্ড। শিওর, প্লিজ ওইদিকে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেটস একটা স্যাস প্রোডাক্ট আমি যদি বিল্ড করি একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, এখন এটা কাস্টমারকে কীভাবে মানে এটা ইউজ টু করা যায় বা এটাকে সোজা বাংলা বলতে কীভাবে খাওয়ানো যায়, এই বিষয়টা বা আপনি কীভাবে দেখেন বা কীভাবে করা যায় কটা? সাবির ভাই। আই থিঙ্ক সবার আগে মানে কাস্টমারকে খাওয়াইতে হবে, যে এটাই সবার টার্গেট। বাট আসলে সবার আগে যেটা আমি আবারও বলবো যে ফার্স্টে এটা আইডেন্টিফাই করেন আপনার কাস্টমারের পেইন পয়েন্টটা কি, আপনি কি প্রবলেমটা সলভ করতেছেন, তারপর ওইটাই তাকে বারবার করে হিট করেন। আমরা একটা মার্কেটিং ফানেলে একটা কথা বলি যে অ্যাওয়ারনেস থেকে শুরু হয়, তারপর কনসিডারেশনে যায়। আগে আপনার কাস্টমারটাকে বের করেন, যে আপনার কাস্টমারের সেগমেন্টটাকে, তার সামনে আপনার প্রোডাক্টটাকে জাস্ট একবার তুলে ধরেন যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এইটা দিয়ে আপনি লাগলে সবচেয়ে চিপেস্ট অ্যাড সেটটাও চালান, বাট আপনার কাস্টমারের সামনে বারবার নিয়ে যান, অথবা তাকে কোনো একটা গ্রুপে নিয়ে আসেন, যেই গ্রুপে হয়তো আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি ডিফারেন্ট ইনফরমেশন দিতে পারতেছেন, তাই কোনো একটা ইমেল নিউজ লেটার খুলেন। দ্য মেইন পয়েন্ট ইজ যে আপনার প্রোডাক্টের নামটা কাস্টমারের সামনে প্লেস করতে থাকেন। তারপরে গিয়ে তাকে যদি কোনো একটা ওয়েবসাইট অথবা কিছু থ্রু দিয়ে আপনি তাকে পিক্সেল অথবা কোনো কিছু থ্রু দিয়ে আপনি তাকে রিটার্গেট করতে পারেন, অথবা ধরেন সে আপনার অ্যাডে ক্লিক করছে, আপনি তাকে রিটার্গেট করতে পারতেছেন, তখন আপনি তাকে একটা অফার দেন। ধরেন 50% ডিসকাউন্ট দেন, 60% ডিসকাউন্ট দেন, অথবা 40% ডিসকাউন্ট দেন। আমরা এটাকে বলি কনসিডারেশন ফেজ। ওই সময় কাস্টমারকে আপনি অ্যাওয়্যার করে ফেলছেন, সে জানে আপনার প্রোডাক্টটা কি। এইবার আপনি তাকে ডিসকাউন্টটা দিচ্ছেন যাতে সে কনসিডার করে অন ইয়োর প্রোডাক্ট ওভার এনি আদার প্রোডাক্ট। অ্যান্ড তারপরে সে ওইটা ইউজুয়ালি যেটা দেখা যায় যে আপনি হয়তো বা তাকে তখন খাওয়াইতে পারবেন, যদি তার নিড থাকে সে পারচেস করবে, নিড না থাকলেও ডিসকাউন্ট দিলে পারচেস করে। আমরা সবাই করি না যে আচ্ছা দাম কম, ট্রাই করে দেখি, তখন আপনি তাকে ওই পুশটা দিতে পারবেন। হোপফুলি দ্যাট হেল্পস ইউ। Thanks, honorable panel members. I think that's all from us for today. Maybe in the next Web and Data Summit, যদি রেয়ার আবার হচ্ছে গিয়ে করে, তখন একটা দেখা হবে ইনশাল্লাহ। Thanks everyone. Have a good day.